শুরু করছি হৃদয়ের প্রগাঢ় বন্ধন। লেখনীতে আমিরা জোহরা। কণ্ঠে আছি আমি আয়েশা হোসেন। পর্ব 15। ভোরের নরম আলো জানালার পর্দা ভেদ করে মুখে এসে পড়েছে। অ্যালার্ম বাজার শব্দে ইয়ামনার ঘুমটা পাতলা হয়ে এলো। আড়মোড়া ভেঙে চোখ কসলাতে কসলাতে উঠে বসলো ও। এখনো ঘুমের ঘোর কাটেনি পুরোপুরি। টেবিলের উপর রাখা পানির গ্লাসটার দিকে হাত বাড়াতে গিয়ে মাঝপথে ওর হাতটা থেমে গেল। সামনে তাকিয়ে ওর চোখ দুটো ছানা বড়া হয়ে গেছে। ওর পড়ার টেবিলটা যেন একটা আস্ত ফুলের বাগান হয়ে আছে। টেবিলের উপর রাখা বিশাল এক হিজাব বুকেট যেন একগুচ্ছ কাপড়ের গোলাপ সাজিয়ে রাখা হয়েছে। এক একটা হিজাবের কালার কালকের শপিং মলে দেখা সেই অ্যাস্থেটিক কালারগুলোর মতোই। ইয়ামনা কাঁপা কাঁপা হাতে হিজাবগুলো গুনতে শুরু করলো। 1, 2, 3, 10, 40, 62। 62টা হিজাব! কালকের সেই শপের সবকটা এখানে। কিন্তু কে দিল? রিহু? না না, ও কখন আনলো? তবে কি? মাথায় একজনের নাম আসতেই ইয়ামনার গায়ের লোম খাড়া হয়ে গেল। ঠোঁটের কোণে অজান্তে এক চিলতে হাসি ফুটে উঠল তার। বুকের ভেতরটা কেমন জানি এক অজানা ভালো লাগায় তোলপাড় করছে। রাগী লম্বুরি ভাইয়া? অসম্ভব। যে মানুষটা কাল সারাক্ষণ গম্ভীর হয়ে ড্রাইভিং করছিল সে কিনা এত রাতে আমার ঘরে সেগুলো রেখে গেছে। আর হিজাব দিয়ে বুকেট বানানো? রিত ভাইয়া তো গিটার বাজাতে জানে, অফিস বোঝে। এসব সূক্ষ্ম কাজ কি ওনার দ্বারা সম্ভব? ডাইনিং টেবিলে নির্বিকার ভঙ্গিতে কফি খাচ্ছে ইয়ানিল। চোখে হালকা নীলচে ভাব, রাতের জাগরণের চিহ্ন। দুই লাট সাহেব ইমাদ ইভান এখনো ঘুম থেকে ওঠেনি। সাত সকালে ঘুম থেকে না ওঠার কারণ আছে বই কি। আজ ওদের ক্লাস 11টার সময়, তাই ওরা একটু দেরি করে উঠবে। লামিয়া মির্জা নিজের ঘরে বিশ্রাম নিচ্ছেন। আরফান মির্জাও ঘরেই আছেন। আহাদ মির্জা ফ্যাক্টরিতে গিয়েছেন। ভোর 5:30টায় ম্যানশন থেকে বেরিয়েছেন ভদ্রলোক। রিহা আজ ভোরেই ঘুম থেকে উঠেছে। ইয়ামনা টায়ার্ড হয়ে ঘুমিয়েছিল, তাই ইয়ামনাকে আর জাগায়নি। নামাজ পড়ে ছোট মা অর্থাৎ সাবিয়া মির্জার সঙ্গে কিছুক্ষণ গার্ডেনে হাঁটাহাঁটি করে ফ্রেশ হয়ে সকালে নাস্তা করতে আসে। রিয়া স্যান্ডউইচে কামড় বসিয়ে ইয়ানিলের দিকে তাকিয়ে সন্দেহী দৃষ্টিতে তাকিয়ে আছে। কাল রাত 2:30টা নাগাদ হঠাৎ করে ঘুম ভাঙে রিহার। রিহার একটা বদ অভ্যাস আছে, আর সেটা হচ্ছে ওর যদি মাঝরাতে ঘুম ভেঙে যায় তবে কিছু খাওয়া না অবধি চোখে আর ঘুম ধরা দেয় না। কাল রাতেও তার ব্যতিক্রম হয়নি। ড্রাই ফ্রুট খেতে খেতে দরজা খুলে কিচেনের উদ্দেশ্যে বের হয়ে আসে রিহা। তখনই দূর থেকে ইয়ানিলের ঘরের লাইট জ্বলতে দেখে। এত রাত পর্যন্ত ওর ভাই কী করছে সেটা তার বোধগম্য হয় না। খানিক পর নিজেই নিজেকে বলে হয়তো অফিসের পেন্ডিংয়ে থাকা কোনো কাজ শেষ করছে। এসব ভেবে আর দেরি না করে খাবার আনতে নিচে নেমে যায়। ভাইয়া, কাল রাতে তোমার রুমের লাইট এতক্ষণ জ্বলছিল কেন? তুমি কি কিছু বানাচ্ছিলে? ইয়ানিল কপিতে শেষ চুমুক দিয়ে গম্ভীর গলা বলল, অফিসের প্রজেক্ট ফাইল গোছাচ্ছিলাম। কেন, কোনো সমস্যা? রিহা মুখ ভেঙচে বলল, হয়েছে। তোমার প্রজেক্ট ফাইল আমি চিনি। রিহা বুঝতে পারল এভাবে ওর ভাইয়ের মুখ থেকে সত্যি কথা বের করতে পারবে না। এই মুহূর্তে ওর মাথায় শয়তানি বুদ্ধি ঘুরপাক খাচ্ছে। ইয়ানিলকে জব্দ করার মোক্ষম সুযোগ পেয়েছে ও। ইয়ানিল কপিতে শেষ চুমুক দিয়ে উঠে ল্যাপটপ নিয়ে সোফায় বসলো। রিহা উঠে গিয়ে ওর পাশে বসে ধপ করে বসে পড়ল। ইয়ানিল ভ্রু উঁচিয়ে বলল, কি ব্যাপার রিহু, তোর কি পড়াশোনা নেই? এখানে বসেছিস কেন? রিহার চোখে মুখে দুষ্টামির হাসি দেখা গেল। ফিসফিস করে ঠোঁট টিপে হেসে বলল, পড়াশোনা তো আছে ভাইয়া, কিন্তু ভাবছি একটু আর্ট অ্যান্ড ক্রাফট শিখব। বিশেষ করে হিসাব দিয়ে কীভাবে গোলাপ বানাতে হয় সেটা শিখলে মন্দ হতো না, কি বলো? ইয়ানিল ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ সরালো না, কিন্তু ওর টাইপিংয়ের গতি একটু কমে গেল। ও গলার স্বর স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, স্ট্রেঞ্জ, আমাকে কেন জিজ্ঞেস করছিস? আমি কি টেইলর নাকি? টেইলর ন, তবে কারিগর তো বটেই, হৃদয়ের কারিগর। তা ভাইয়া, 62টা হিসাব ভাঁজ করতে আঙুল ব্যথা হয়নি তো? প্রজেক্ট ফাইল গোছাতে গিয়ে নিশ্চয়ই খুব কষ্ট হয়েছে। ঠোঁট টিপে হাসছে রিহা। ইয়ানিল চোখ সরু করে তাকিয়ে আছে। রিহা কাল রাতে ড্রাই ফ্রুট খাওয়া শেষে সিঁড়ি ভেঙে ওঠার সময় ইয়ানিলকে ইয়ামনার রুম থেকে বের হতে দেখেছে। ইয়ানিল নিজের ঘরে ঢুকে গেলে রিহা সুযোগ বুঝে টিপ টিপ পায়ে ইয়ামনার রুমে ঢুকে। ঘরে ঢুকে ওর চোখ ছানা ভরা। টেবিলের উপর রাখা বিশাল হিজাব বুকেটটা দেখে ওর মুখ হা হয়ে যায়। ওরে বাবা, এ তো দেখি হিজাবের বাগান। শপিং মলে দেখা সেই সব কটা হিজাব এখানে? ইমাপি তো মাত্র দুটো কিনেছিল, তবে বাকিগুলো এলো কোত্থেকে?
রিহা এগিয়ে গিয়ে হিজাবগুলো পরীক্ষা করতে লাগলো। হিজাবের ভাঁজ করার ধরন দেখেও নিশ্চিত হলো এটা কোনো দোকানের প্যাকিং নয়, কেউ নিজের হাতে অতি যত্নে এগুলো সাজিয়েছে। তখনই মনে পড়লো একটু আগে ইয়ানিলকে ইয়ামনার ঘর থেকে বের হতে দেখেছে সে। রিহার মুখে এক বৈশাচিক হাসি ফুটে উঠল। ধরে ফেলেছি, এই কাজ আমার অল এই কাজ আমার অল টাইম গম্ভীর মুখ্য দ্য গ্রেট ইয়ানিল রিদ্রাজ মির্জার। ওরে ভাইয়া, তুমি তো দেখি তলে তলে রোমান্টিকতার খনি হয়ে বসে আছো। রিহা দ্রুত বুকেটটা আগের জায়গায় রেখে দিল, তারপর রুম থেকে বেরিয়ে যায়। ইয়ানিল বড়সড় একটা ধাক্কা খেল। ও বুঝতে বাকি নেই যে রিহা সব জেনে গেছে। ও ল্যাপটপ বন্ধ করে রিহার দিকে তাকিয়ে গম্ভীর হওয়ার ভান করলো। বেশি কথা বলছিস রিহু, যা এখান থেকে। রিহা এবার খিলখিল করে হেসে উঠল। আহারে, ভাইয়া আমার লজ্জা পেয়েছে। কিন্তু ইনু আপনি কি জানে তার রাগী লম্বু আসলে একটা লুকোনো প্রেমিক? আমি কি গিয়ে বলে দেব? ইয়ানিল দাঁতে দাঁত চেপে বলল, একটাও কথা বললে তোর ওই আইফোনটা আজই লক করে কাবার্ডে রেখে দেব। একদম চুপ। রিহা পেটে খিল দিয়ে হাসতে হাসতে বলল, আচ্ছা বাবা চুপ, তবে ঘুষ লাগবে। আমাকে ইয়া আমাকে ইয়ারা বড় একটা টেডি কিনে দিতে হবে। আমাকে ইয়া বড় একটা টেডি কিনে দিতে হবে। রাজি? ইয়ানিল দীর্ঘশ্বাস ফেলে পকেট থেকে ফোন বের করে অনলাইনে টেডি অর্ডার করে দিল। ও জানে এই পিচ্চি গোয়েন্দাকে থামানোর একমাত্র উপায় এটা। ইয়ানিল অর্ডার কনফার্ম করে নির্বিকার ভঙ্গিতে বলল, আরেকটা ফালতু কথাও বলবি না রিহু, রুমে যা। আহা, ধরা খেয়ে এমন ভাব করছে যেন কিছুই বোঝে না। আচ্ছা যাও, আমি ইনু আপিকে কিচ্ছু বলিনি। তবে ইনু আপি যে খুশিতে এখন আকাশে উঠছে সেটা কি জানো? এমন সময় এমনা হন্তদন্ত হয়ে নিচে নেমে এলো। চোখে মুখে একরাশ বিস্ময় আর কৃতজ্ঞতা নিয়ে ও সরাসরি ইয়ানিলের দিকে তাকালো। ইয়ানিল কিন্তু একবারের জন্য ওর দিকে তাকাচ্ছে না, যেন ও কিছুই বুঝতে পারছে না। ভাজা মাছে উল্টে খেতে জানে না ও। এর মধ্যে ওর ফোনে নোটিফিকেশন আছে। জিসান টেক্সট করেছে আজ ওর একটা মিটিং অ্যাটেন্ড করতে হবে, তাই ও এক্ষুনি বেরিয়ে যাবে। ঘড়িতে বারবার সময় দেখছে। ইয়ামানার নখ খুঁটে নিচু স্বরে বলল, রিত ভাইয়া, একটা কথা ছিল। ইয়ানিল ল্যাপটপের শাটার বন্ধ করে মৃদু গলায় বলল, জি বলেন ম্যাম। একটু তাড়াতাড়ি বললে ভালো হয়, আমার আমার তো অফিস আছে। ইয়ামনা আমতামতা করে বলল, কালকের ওই, না মানে আমার টেবিলের উপর ওগুলো তো আপনিই রেখেছেন। ডোন্ট নো। রিহু তো রাখেনি, তাহলে আপনিই রেখেছেন। মেবি, নট শিওর। তার মানে আপনি ক্রাফটিংও পারেন, তাই না রিত ভাইয়া? টুকটাক। ভীষণ সুন্দর হয়েছে হিজাব বুকেরটা, থ্যাংক ইউ। বাহ, জাস্ট থ্যাঙ্কস? বকবকের রানী, তোর থ্যাঙ্কস তোর কাছেই রাখ। আমি না হয় আমার পাওনা সময় মতো বুঝে চেয়ে নেব। রিহা চুপচাপ দাঁড়িয়ে দুজনের কথা শুনছে। হাসি আটকে রাখতে গিয়ে বেচারির পেট ফেটে যাচ্ছে, তবুও হাসছে না। আর না তো কিছু বলছে। ইয়ানিল ইশারায় বলেছে যেন একটা শব্দও না বলে, তাই মুখে কষ্টেপ লাগিয়ে দাঁড়িয়ে আছে। ইয়ামনা আবার বলল, আচ্ছা, সত্যি সত্যি আপনি ক্রাফটিং জানেন? আপনি এসব করেছেন? আমার না বিশ্বাস হচ্ছে না ওগুলোর মধ্যে আপনি ফ্লাওয়ার শেপ দিয়েছেন। আচ্ছা, এসব করতে গিয়ে আপনার হাত ব্যথা হয়নি? এসব তো খুবই হার্ড কাজ। ইয়ানিল তীক্ষ্ণ নজরে এক পলক তাকালো। ওর ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটে উঠেছে। এসব কি, ভূত নাকি পেতনি? শোনমন, আমি তো জানি তোকে শ্যাওড়া গাছের পেতনির মতো লাগে। হয়তো তোর পেতনি বান্ধবীরাই তোকে প্রিন্সেস ট্রিট করে ভালোবেসে কিছু দিয়ে গেছে। ইয়ানা রেগে ঠোঁট ফোলালো। এই কানাডিয়ান তাকে পচানোর একটা সুযোগও ছাড়ে না। মনে মনে গজগজ করতে করতে ভাবলো, এই লম্বুটা ওকে শুধু পচায়। পরক্ষণে ভেঙচি কেটে বলল, আপনি আস্ত একটা পচা লম্বু। আপনাকে ভালো কথা বলতে আসাই উচিত হয়নি। আপনাকে ধন্যবাদ দেওয়াই আমার ভুল হয়ে গেছে বলে হনহনিয়ে চলে গেল ও। পেছনে ইয়ানিল ঠোঁট কামড়ে হাসলো। রিহা হা হয়ে দেখছে, ওর গম্ভীর ভাইটা কি হাসলো। সচরাচর ইয়ানিলের মুখে এরকম হাসি দেখা যায় না। রিহা লাস্ট কবে ইয়ানিলকে হাসতে দেখেছে সেটা মনেই পড়ছে না। আজ শনিবার, ইয়ামনার কোচিংয়ে আজ থেকে মডেল টেস্ট শুরু হয়েছে। আজ ইয়ানিল ওকে নিয়ে যেতে পারেনি, তাই ও সকাল সকাল নাস্তা সেরে ইমাদের সাথে কোচিংয়ে চলে গেছে। রিহার কলেজ বন্ধ থাকলেও ইয়ামনার জন্য আজ সবচেয়ে চাপের দিন। মডেল টেস্টের এক্সাম মেডিকেল স্ট্যান্ডার্ড অনুযায়ী হয়। সময়ের চাপ, প্রশ্নের লেভেল সব মিলিয়ে যেন যুদ্ধক্ষেত্র। এত কিছুর মাঝে মাথার ভেতর হাজারটা প্রশ্ন। ও কি পারবে? টাইম ম্যানেজমেন্ট কি ঠিকঠাক হবে? নিজেকে প্রুভ করতে পারবে তো? যদিও সবাই জানে স্টাডিতে ও দুর্দান্ত, মেধাবী অধ্যাবসায়ে যা বলে সবই আছে। নিজেকে প্রমাণ করার লড়াইয়ে ও গত কয়েকদিন ধরে ভীষণ চিন্তিত। বিশেষ করে ফিজিক্স ওর কাছে সবসময় ভয়ের জায়গা।
কাল সারা রাত জেগে ও বই, নোট, এমসিকিউ সব কিছুর উপর ঝাঁপিয়ে পড়েছিল। কাল প্রচুর পড়াশোনা করেছে ও। টাইম ম্যানেজমেন্ট নিয়ে দুশ্চিন্তা থাকলেও নিজের উপর আত্মবিশ্বাসটুকু হারায়নি। আজকের জন্য ও পুরোপুরি প্রস্তুত হতে চেয়েছে। এদিকে ইয়ানিলের আজকের দিনটা শুরু হয়েছে বিরক্তি দিয়ে। চৌধুরী সাহেব এক প্রকার জোর করে আজ একটা মিটিং অ্যারেঞ্জ করেছেন। কনফারেন্স রুমে পা রাখতে ইয়ানিলের হাত দুটো শক্ত হয়ে এলো। জিহাদ চৌধুরীর পাশের চেয়ারে বসে আছে ওনার মেয়ে লিয়ানা চৌধুরী। ইয়ানিল পেছন থেকে একটা মেয়েলি পোশাক দেখেই সেদিকে আর একবারের জন্য তাকালো না। ওদিকে না তাকিয়ে বুঝতে পারছে মেয়েটা জিহাদ চৌধুরীরই মেয়ে। জিহাদ চৌধুরীর ওনার মেয়ে সম্বন্ধে কথা বলতে শুনেছে ইয়ানিল। তবে মেয়েটাকে দেখে ইয়ানিলের রাগ হয়, কারণ ওর অফিসে মেয়েদের কোনো জায়গা নেই। তাহলে এই মেয়েটা এখানে এসেছে কেন? লিয়ানা বায়োকেমিস্ট্রি নিয়ে সেকেন্ড ইয়ারে পড়ছে। জিহাদ চৌধুরী লিয়ানাকে ভার্সিটি থেকে পিক করে সরাসরি ইয়ানিলের অফিসে নিয়ে এসেছেন। লিয়ানা ইয়ানিলকে চেনে, খুব ভালো করেই চেনে। তবে ইয়ানিল মেয়েটাকে চেনেই না। সে ইয়ানিল মেয়েটাকে সেটাই জানে না। চেনা তো দূরের বিষয়। একে তো জিহাদ চৌধুরী নিজের মেয়েকে নিয়ে এসেছেন, তার উপর আজ স্বয়ং সাদেক সিদ্দিকী নিজে উপস্থিত হয়েছেন ইয়ানিলের অফিসে। জিহাদ চৌধুরীকে সঙ্গে নিয়ে এসেছেন সেই প্রজেক্ট নিয়ে আলোচনা করতে, যেটা নিয়ে বেশ কয়েকদিন আগেই বিতর্ক হয়েছে। লিয়ানা হালকা হেসে সৌজন্য প্রকাশ করে বলল, মিস্টার মির্জা, আপনার কাজ করার ধরন নিয়ে আমাদের বাসায়ও অনেক কথা হয়। আব্বু বলল আজ নাকি আপনাদের প্রজেক্ট ডিসকাশন আছে, তাই ভাবলাম কিছু প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সও নেওয়া যাবে। সাদেক সিদ্দিকীও সেখানে উপস্থিত। তিনি প্রজেক্টটি পাওয়ার জন্য লিয়ানাকে অনেকটা গুটি হিসেবে ব্যবহার করতে চাইছেন। লিয়ানা উঠে গিয়ে ইয়ানিলের পাশের চেয়ারে বসে ফাইলের উপর হাত রেখে মিষ্টি স্বরে বলল, মিস্টার মির্জা, আমরা কি একসঙ্গে বসে একটু আড্ডা দিতে পারি? ইয়ানিল বোধহয় বিরক্ত হলো। মেয়েটার কথার পিঠে ও কোনো উত্তরই দিল না। দাঁতে দাঁত চেপে রাগ সংবরণ করলো। জিহাদ চৌধুরীকে উদ্দেশ্য করে বলল, উই আর হিয়ার টু ওয়ার্ক, নট টু চ্যাট। লেটস টক অ্যাবাউট দ্য মেইন পয়েন্ট। সিদ্দিকী সাহেব জিহাদ চৌধুরীর দিকে তাকিয়ে হালকা ইশারা করলেন। ইশারাটা পরিষ্কার, ওনার মেয়ের প্রজেক্ট সম্পর্কে কিছু বলুক। লিয়ানা মৃদু হেসে অত্যন্ত মার্জিত স্বরে বলতে শুরু করলো, আসলে ইয়ানিল সাহেব, প্রজেক্টের টেকনিক্যাল সাইডগুলো নিয়ে আব্বু আর সাদেক আঙ্কেল যতটা ভাবছেন, আমি তার চেয়ে বেশি ভাবছি আপনার পারফেক্টনিজম নিয়ে। আই মাস্ট সে, আপনার কাজের স্টাইল আসলে ইন্সপায়ারিং। ইয়ানিল কোনো উত্তর দিল না। পেন দিয়ে সজোরে ফাইলে সাইন করার শব্দটা ছাড়া আর কিছুই শোনা গেল না। লিয়ানা দমে না গিয়ে আবারও বলল, আমি বায়োকেমিস্ট্রি নিয়ে পড়ছি, তাই এই প্রজেক্টের অনেক খুঁটিনাটি আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে। আপনি যদি একটু সময় নিয়ে আমাকে গাইড করতেন, তবে হয়তো বুঝতে পারতাম কেন আপনি বারবার রিজেক্ট করছেন। আসলে কি প্রজেক্টের সমস্যা, নাকি আমাদের উপর আপনার কোনো ব্যক্তিগত আক্ষেপ আছে? মেয়েটার কণ্ঠে এক অদ্ভুত ধরনের কোমলতা আর সৌজন্য মিশানো, যা যে কাউকে মুগ্ধ করতে বাধ্য। কিন্তু ইয়ানিলের কাছে এটা বিষের মতো শোনালো। ও একবারও লিয়ানার দিকে তাকালো না। টেবিলে চাপড়ে গম্ভীর গলায় বলল, আগেও জানানো হয়েছে এই প্রজেক্ট সিদ্দিকী গ্রুপকে দেওয়া হবে না। সিদ্দিকী গ্রুপ কেন, অন্য কোনো কোম্পানিকেই দেওয়া হবে না। ইটস মাই লাস্ট ডিসিশন। আর মিস্টার চৌধুরী, আমার অফিস কোনো লার্নিং ইনস্টিটিউট নয় যে আপনার মেয়েকে এখানে হাতে কলমে শিক্ষা দিতে হবে। নেক্সট টাইম মিটিংয়ে শুধু প্রফেশনালদের আশা করব। ইয়ানিলের এই স্পষ্ট প্রত্যাখ্যানে সাদেক সিদ্দিকীর চোখে রাগের ঝিলিক দেখা গেল। রাগে ক্ষোভে ফেটে পড়লেন তিনি। লিয়ানা এবারও দমল না। টেবিলের উপর দু হাত রেখে একটু ঝুঁকে ফিসফিস করে বলল, শুনলাম আপনার অফিসে নাকি মেয়েদের এন্ট্রি নেই। রুলসটা কি খুব স্ট্রিক্ট, নাকি বিশেষ কারোর জন্য এক্সেপশন রাখা হয়? ইয়ানিল এবার সশব্দে ফাইলটা বন্ধ করলো। জিহাদ চৌধুরীর দিকে তাকিয়ে বরফ শীতল কণ্ঠে বলল, অফিসটা কাজের জায়গা, পার্সোনাল কৌতূহল মেটানোর ক্লাব নয়। অ্যান্ড প্রজেক্টের ডিসিশন আমি অলরেডি দিয়ে দিয়েছি। চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো ইয়ানিল। লিয়ানার মুখে মাখানো সেই কৃত্রিম হাসি মুহূর্তে স্নান হয়ে গেল। লিয়ানা কিছু বলার সুযোগ পাওয়ার আগে ইয়ানিল ঝড়ের গতিতে রুম থেকে বেরিয়ে গেল। পেছনে পড়ে রইল লিয়ানার বিমূঢ় চাহনি আর সাদেক সিদ্দিকীর তপ্ত নিঃশ্বাস। ইয়ানিল কনফারেন্স রুম থেকে বেরিয়ে নিজের কেবিনে এসে মাথা চেপে ধরল। জিয়াদ চৌধুরীর মতলবটা কি? নিজের মেয়েকে নিয়ে কেন এভাবে ওর অফিসে হানা দিয়েছেন উনি? হঠাৎ করে কেন উনি সিদ্দিকী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির কোম্পানির সাথে হাত মেলাচ্ছেন? সিদ্দিকী সাহেব কেন ওর অফিসে এসেছেন? ইয়ানিলের হিসাবে গরমিল হচ্ছে। কাছের টেবিলের উপর বাজখায় আওয়াজে হঠাৎ ফোন কেঁপে উঠল অবহেলায় পড়ে থাকা ফোনটা। বিরক্তিতে ফোনটা বন্ধ করতে গিয়েও থেমে গেল। ইয়ামিন কল করেছে। এ সময় হঠাৎ ইয়ামিন কেন? ফোন রিসিভ করলো। হোয়াট হ্যাপেন? সব কিছু ঠিক আছে?
হ্যাঁ ভাইয়া, সব ঠিক আছে। আমি ঢাকায় আছি। ইমাদের ফিরতে একটু লেট হবে। বোনকে কি আমি পিক করে নিব? আমার হয়তো আমারও হয়তো একটু লেট হবে। তুই যে কাজে এসেছিস সেটা কর। ওকে আমি পিক করে নেব। এখনই বের হচ্ছি। বাই। ঠিক আছে ভাইয়া। সপ্তদশী পরীক্ষা দিয়ে বের হয়েছে। কোচিংয়ের গেটের সামনে ইয়ামুনা, জিসা, হিয়া, সানিয়া আর ইরা দাঁড়িয়ে গল্প করছে। 95-এর উপরে মার্ক অ্যাসিওর করেছে ইয়ামুনা। সেটা নিয়ে খুব খুশির অন্ত নেই। খুশিতে সে জিসা আর হিয়াকে জড়িয়ে ধরে লাফাচ্ছে। আমি পেরেছি আর আজকের এক্সাম নিয়ে কত টেনশনে ছিলাম, কিন্তু এখন অনেক ভালো লাগছে। কি যে খুশি খুশি লাগছে। তুই তো সবসময় পারিস ইনু পিচ্ছি, তাহলে এত টেনশন করার কি আছে? জি স্যার ইয়ামানের গাল টেনে ধরে বলল, হুম, আমাদের ব্রিলিয়েন্ট পিচ্চি তো সবসময় টপ করে আসছে। পিচ্চিটা বড় হয়ে যাচ্ছে। এবার হিয়াও যোগ করলো, এই, আমি মোটেও পিচ্চি না। 5 ফুট আমি, কত লম্বা। আমাকে কি পিচ্চি বলে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাম, আপনিই লম্বা, পিচ্চি না। এবার কিউট করে হাসি দে, না হলে না হাসলে তোকে বাঁদর লাগে। এই না, আমার হাসি নাকি পেতনির মতো, সেটা রিত ভাইয়া বলেছে। ঠোঁট তুলতে বললেই এমন না। মোটেও না, তোর হাসি অনেক সুন্দর, হাসলে তোকে একদম কিউট বারবি লাগে। জিসাহিয়া দুজনেই একসাথে বলে ওঠে, মুন, গাড়িতে ওঠ। হঠাৎ সেই পুরুষালী গম্ভীর কণ্ঠ শুনে 5 বান্ধবী রাস্তার দিকে তাকালো। ইয়ানিলকে দেখেই এমনা ভ্রু কুঁচকে যায়। এই কেন এসেছে? আজ আবার রাগী কানাডিয়ানটার সাথে যেতে হবে? উফ, ভালো লাগে না একদম। ইয়ামনাকে বিড়বিড় করতে দেখে ইরা একটা খোঁচা দিয়ে ফিসফিস করে বলে, ওই ইয়ামনা, উনি কে রে? ওনাকে তো আগে কখনো দেখিনি। আরে উনি তো লম্বু, কানাডিয়ানটা। মিনমিনে ইরার প্রশ্নের উত্তর দিল ইয়ামনা। সানিয়া চোখ কপালে তুলে বলল, ইস, উনি কি হ্যান্ডসাম রে, পুরোই হিরো। ইয়ামনা মুখ কুচকালো, হিরো। হোয়াট হ্যাপেন মুন? গাড়িতে উঠতে বললাম তো। ফের গম্ভীর গলায় বলল ইয়ানিল। এবার ইয়ামনা খানিক এগিয়ে গিয়ে বলল, আপনি এসেছেন কেন? ইভান ভাইয়ারা আসতো। ইয়ানিল ভাবলেশীন গলায় বলল, ইভানদের লেট হবে। আমার সাথে যেতে সমস্যা? আমি চলে যাই, তুই একা আসতে পারবি? এই না না, যাব, আপনার সঙ্গেই যাব। জিসা হিয়া, আমি আসছি রে, তোরাও বাসায় চলে যা, টাটা, উম্মা। ইয়ামনা ফ্লাইং কিস ছুড়ে দিয়ে গাড়িতে উঠে বসলো। হিয়া জিসাও ওদের গাড়ির দিকে এগিয়ে গেল। ইয়ানিল এতক্ষণ বসে ইয়ামনার কাণ্ড দেখছিল। মেয়েটার কাণ্ড দেখে ভ্যাবাচাকা খেয়ে গেছে ইয়ানিল। রাস্তায় দাঁড়িয়ে কী সব করছে এই মেয়ে? ইয়ানিল মনে মনে বিড়বিড় করলো, আমাকে পাশে রেখে বান্ধবীদের ফ্লাইং কিস দিচ্ছে। উফ মন, তুই জানিসও না তোর এই পাগলামিগুলো আমার ভেতরে কেমন অদৃশ্য আগুন জ্বালিয়ে দেয়। গাড়িটা ছুটে চলছে নিজের আপন গতিতে। ইয়ামনা চুপচাপ সিটে বসে আছে। দুজনের কারো মুখে কোনো শব্দ নেই। ইয়ামনা আবার বেশিক্ষণ চুপ থাকতে পারে না। ভেতরে ভেতরে কথার ঢেউ বইছে যেন। না বললে এক্ষুনি পেট ফেটে যাবে। তবুও কষ্ট করে মুখ বন্ধ করে রেখেছে। লম্বুর সাথে কথা বলবে না। হুম, একেবারেই না। ইয়ানিল পুরোটা দেখছে। ইয়ামনার নাক ফুলিয়ে রাগ চেপে রাখা, হাঁসফাঁস করা, কিছু চোখ আর এড়িয়ে যাচ্ছে না ওর। কিন্তু ও কিছু বলল না, শুধু ঠান্ডা দৃষ্টিতে তাকিয়ে দেখলো ওর মনকে। হঠাৎ ড্যাশবোর্ডে রাখা ফোনটা বেজে উঠল। ফোনের রিংটোন শুনেই ইয়ামনা হকচকিয়ে তাকালো, কিন্তু ও কিছু বলার আগেই ইয়ানিল ফোনটা তুলে নিল। ওয়েট, আই এম নিয়ার বাই 2 মিনিটস। এটুকু বলে ফোন কেটে আবার ড্যাশবোর্ডে রেখে দিল। তারপর ইয়ামানার দিকে ফিরে বলল, মুন, 5 মিনিট বসে থাক, গাড়ি থেকে নামবি না, আমি আসছি। এ কথা বলে ইয়ানিল দৌড় খুলে নেমে গেল। ইয়ামনা বুঝতেই পারলো না হুট করে কোথায় গেল ছেলেটা। গাড়ির ভেতর একা একা বসে থাকতে থাকতে একদমই ভালো লাগছে না। বোরিং লাগার জানালা দিয়ে রাস্তার দিকে তাকাতে হঠাৎ চোখে পড়লো রাস্তার অপোজিট পাশে একটা কটন ক্যান্ডির কার্ট। সেটা দেখে ওর খুব ইচ্ছে করছে কটন ক্যান্ডি খেতে, কিন্তু এটা তো রাস্তার অপোজিটে। রিত ভাইয়া তো গাড়ি থেকে নামতে বারণ করেছে। মুখটা মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। কয়েক সেকেন্ডের মাথায় আবার নিজেকেই নিচে বলল, রিত ভাইয়া আসতে আসতেই তো আমি নিয়ে আসতে পারবো। 1 সেকেন্ডও দেরি না করে গাড়ির ডোর খুলে নেমে পড়লো। হেঁটে হেঁটে রাস্তা পার হয়ে কার্টের সামনে দাঁড়ালো। কটন ক্যান্ডি হাতে ফিরে আসছে ইয়ামনা। ওর রেশমি ঘন কালো চুল হাঁটুর সমান। চুলগুলো উড়ছে বাতাসে, মুখে লেগে আছে প্রশান্তির হালকা হাসি। হঠাৎ তীব্র ইঞ্জিনের গর্জন ছিঁড়ে দিল চারপাশের স্বাভাবিক শব্দ। একটা মালবাহী মাইক্রো অস্বাভাবিক স্পিডে ইয়ামনার দিকেই ছুটে আসছে। সেটা দেখে ইয়ামনার পাজোড়া হঠাৎ করে থমকে যায়। কানে শুধু বাজতে থাকে একটাই সুর, মুন, গাড়ি থেকে নামবি না।
কিন্তু এখন আর নড়ার শক্তিও পাচ্ছে না ও। তখনই পেছন থেকে বজ্রপাতের মতো এক চিৎকার ভেসে এলো, মুন। এক ঝড়ের গতিতে পেছন দিক থেকে ছুটে আসে ইয়ানিল। ইয়ামনা শুধু অনুভব করলো একজোড়া শক্ত হাত ওকে বাহুবন্ধনে শক্ত করে আবদ্ধ করে রেখেছে। ওর মাথা থেকে এখন ইয়ানিলের ওর মাথা এখন ইয়ানিলের বুক চেপে আছে, যেন এই বুকে লুকিয়ে থাকলে সব বিপদ থেমে যাবে। ইয়ামনা ভয়ে চোখ মুখ খিচে ইয়ানিলের বুকে মাথা গুজে আছে। হঠাৎ করে ইয়ানিলের হুঁশ ফিরে। ওরা দুজনে মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছে। ইয়ানিল তড়িঘড়ি করে এক ঝাপটায় ইয়ামনাকে সরিয়ে দেয়। ইয়ামনা ছিটকে গিয়ে রাস্তার পাশের ঘাসের উপর আছড়ে পড়ল। কানে শুধু বাজছে মাইক্রোটার টায়ার ঘষার সেই বিকট কান ফাটানো শব্দ। ইয়ানিল ওকে সরিয়ে দিতে পারলেও নিচে সরে আসার সময়টুকু পায়নি। মাইক্রোটার একপাশের তীব্র ধাক্কাটা সরাসরি ইয়ানিলের দেহে এসে লাগে। ছিটকে গিয়ে ও কয়েক হাত দূরে শক্ত পিচ ঢালা রাস্তার উপর আছড়ে পড়ল। ইয়ামনার হাতের কটন ক্যান্ডিটা ধুলোয় লুটিয়ে পড়েছে, ঠিক যেমনটা লুটিয়ে আছে ওর রাগী লম্বুটা। ইয়ামনা পাথরের মতো কয়েক সেকেন্ড তাকিয়ে রইল। ইয়ানিলের ইয়ানিলের নিস্পন্দ দেহটা দেখে ওর বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। সমস্ত শক্তি দিয়ে এক গগনবিদারী চিৎকার করে বলে উঠল, রিত ভাইয়া। ধন্যবাদ। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন, খুব দ্রুতই দেওয়ার চেষ্টা করব।